এক বিশ্বাসঘাতকের রাত। আমেরিকার নিউ মেক্সিকোর রাস্তা। একটি ম্লান আলোর ক্যাফের সামনে দাঁড়িয়ে সিগারেট ধরালেন একজন। ভেতরে কয়েকজন মাতাল, বাইরে হালকা গরম হাওয়া। এই সময় একটি অতি সাধারণ চেহারার লোক তার সামনে হেঁটে এলো। তার পরনে জীর্ণ পোশাক, মাথায় টুপি। লোকটা নিচু গলায় বলল, আজকে বৃষ্টি নামবে। এটাই কোড ওয়ার্ড। মানুষটি ধীরে ধীরে পকেট থেকে একটি সিগারেটের প্যাকেট বের করলেন। তার হাত সামান্য কাঁপছে, কারণ পুরো বিশ্বের ভাগ্য তিনি তুলে দিচ্ছেন অন্যের হাতে। অর্থের হিসেবে যার দাম কত হতে পারে? কত কোটি ডলার। দ্বিতীয় লোকটি প্যাকেটটি নিল, সিগারেট বের করে আগুন ধরালো, তারপর মিলিয়ে গেল রাস্তার লোকের মধ্যে। কিন্তু কি ছিল ওই সিগারেটের প্যাকেটে? ওই প্যাকেটের ভেতরে ছিল একটি মাইক্রোফিল্ম, আর তাতে ছিল পরমাণু বোমা তৈরির জটিল গাণিতিক সমীকরণ, প্লুটোনিয়ামের আকার, নিউট্রন প্রতিফলক কেমন করে সাজাতে হবে, এইসব, যা কোনো বিজ্ঞানীর হাতে পড়লে তার কাছে স্পষ্ট হয়ে যাবে পরমাণু বোমা তৈরির কৌশল। কয়েক সপ্তাহ পরে মস্কোর একটি অন্ধকার ঘরে সোভিয়েত বিজ্ঞানীরা সেই মাইক্রোফিল্ম প্রজেক্টরে বসিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কি করে এমন নিখুঁত তথ্য দেওয়া সম্ভব? ফোন গেল ক্রেমলিনে। সেখানে স্ট্যালিন হাসলেন ঠোঁটের কোণে। মনে মনে ভাবলেন, আমেরিকা ভেবেছে তারা একাই পৃথিবী শাসন করবে, কিন্তু এখন খেলা বদলাবে। আজকের এই এপিসোড বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর এই গুপ্তচর কাহিনী নিয়ে, যার সঙ্গে যুক্ত একজন অত্যন্ত প্রতিভাশালী বিজ্ঞানী, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্বাসঘাতকদের একজন। তবে তার চেয়েও বড় একটা তকমা রয়েছে এই বিশ্বাসঘাতকের নামের পাশে। সেটি হলো, তিনি বিশ্বের সবচেয়ে মহান বিশ্বাসঘাতক। আমেরিকার সবচেয়ে গোপনীয় অমূল্য সম্পদ তিনি কিভাবে পাচার করে দিয়েছিলেন শত্রুর কাছে। কত টাকা পেয়েছিলেন তিনি? কেন তিনি এই কাজ করেছিলেন? আর কি পরিণতি হয়েছিল তার? এই রুদ্ধশ্বাস কাহিনী অত্যন্ত সংক্ষেপে তুলে ধরবো আপনাদের কাছে। তারপর আপনারাই বিচার করবেন, ইনি ঘৃণ্য বিশ্বাসঘাতক না মহান রক্ষাকর্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরো মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার সবাইকে, আমার এই নতুন ভিন্ন স্বাদের চ্যানেল সুব্রত বসু এক্সক্লুসিভে স্বাগত। প্রথমে শুনুন কি বলছেন এই বিশ্বাসঘাতক। তিনি বলছেন, আমার কৃতকর্মের জন্য আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই। সুযোগ পেলে আমি আবার এই কাজ করব। কে এই বিশ্বাসঘাতক? তিনি বিজ্ঞানী ক্লাউস ফুক্স, যিনি আমেরিকায় বছরের পর বছর ধরে চলা কোটি কোটি ডলারের পরমাণু অস্ত্র তৈরির তথ্য পাচার করে দিয়েছিলেন সোভিয়েত রাশিয়ার কাছে। এর জন্য কত কোটি ডলার পেতে পারতেন তিনি? কল্পনা করুন না, এর জন্য তিনি একটি কানাকড়িও নেননি। তাহলে কেন তিনি এই কাজ করলেন? কি করে চরম গোপনীয়তার মধ্যে থেকে তিনি ফাঁস করে দিলেন পরমাণু অস্ত্রের গোপন ফর্মুলা? আর কিভাবে তা পৌঁছে গেল সোভিয়েত রাশিয়ার হাতে? রুদ্ধশ্বাস এই কাহিনী নিয়ে বিশ্বের প্রায় সব ভাষাতেই নানা লেখা, নানা সিনেমা হয়েছে। আমাদের বাংলা ভাষাতেও তা লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক নারায়ণ সান্যাল তার বিশ্বাসঘাতক উপন্যাসে। এবার সরাসরি চলে আসি পরমাণু বোমার গোপন তথ্য পাচারের রুদ্ধশ্বাস ঘটনায়। বিশ্বের সবচেয়ে বড় গুপ্তচর কাহিনী। জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে আকাশ থেকে নেমে এলো এমন এক বিভীষিকা, যা মানব সভ্যতা আগে কখনো দেখেনি। আমেরিকায় তৈরি প্রথম পরমাণু বোমা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিল দুটো শহরকে। লক্ষাধিক মানুষ মারা গেলেন। আজও যা মনে করলে হাড় হিম হয়ে যায় মানুষের। এই ভয়ঙ্কর ঘটনাটি সারা বিশ্বকে বুঝিয়ে দিল, এখন থেকে আন্তর্জাতিক রাজনীতির লাগাম থাকবে আমেরিকার হাতেই। যার কাছে থাকবে পরমাণু বোমা, তার হাতেই থাকবে বিশ্ব শাসনের ক্ষমতা। আর ঠিক এই জায়গা থেকে শুরু হলো ইতিহাসের সবচেয়ে নাটকীয় গুপ্তচর বৃত্তি।
কিভাবে সোভিয়েত রাশিয়া আমেরিকার গোপন বোমা তৈরির ফর্মুলা হাতিয়ে নিল, এবার আসবো সেই ঘটনায়। ম্যানহাটন প্রজেক্ট, গোপনীয়তার শেষ কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি জার্মানি পারমাণবিক বোমা বানাতে পারে, এই আশঙ্কা থেকেই আমেরিকা অত্যন্ত গোপনে শুরু করে এই ম্যানহাটন প্রজেক্ট। বিশ্বের সেরা বিজ্ঞানীরা ওপেনহাইমার থেকে শুরু করে রিচার্ড ফাইনম্যান অনেকেই কাজ শুরু করেন এই প্রজেক্টে। অত্যন্ত গোপনে আমেরিকার মরুভূমির শহর লস অ্যালামোসে গড়ে ওঠে বৈজ্ঞানিক দুর্গই বটে। এত কড়া সেখানে নিরাপত্তা ব্যবস্থা যে কেউই তার নিজের ছায়াকেও বিশ্বাস করে না। আর সব থেকে মজার ব্যাপার, কোনো বিজ্ঞানী কিন্তু জানতেন না পুরো প্রজেক্টের আসল চেহারাটা। কেউ একটু বেশি জানতেন আর কেউ জানতেন শুধু নিজের কাজের অংশটি। সবকিছু গোপন রাখা হয়েছিল, কিন্তু তবুও এই বিশাল দেওয়ালের ফাঁক দিয়ে ঢুকে পড়ে সোভিয়েত গুপ্তচরেরা। যুদ্ধের পর বিশ্বদ্বন্দ্বের মানচিত্র স্পষ্ট হয়ে ওঠে। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। জোসেফ স্ট্যালিন বুঝেছিলেন যদি রাশিয়ার হাতে পরমাণু অস্ত্র না থাকে তবে আমেরিকা তাকে সর্বক্ষণ ব্ল্যাকমেল করবে। কিন্তু তখন সোভিয়েত বিজ্ঞানীদের হাতে পর্যাপ্ত সময় বা সম্পদ ছিল না। একমাত্র উপায় আমেরিকার কাছ থেকে কৌশলটা চুরি করা। আর সেই কাজে নামানো হয় রাশিয়ার সব থেকে দক্ষ গুপ্তচর নেটওয়ার্ককে। বিশ্বাসঘাতকের আবির্ভাব ক্লাউস ফুক্স। 1942 সাল লন্ডনের রাশিয়ান দূতাবাসে এসে দেখা করলেন এক তরুণ। এরকম মানুষ রাশিয়ানরা কখনো দেখেননি। তিনি দিতে চান আমেরিকার চূড়ান্ত গোপনীয় তথ্য, কিন্তু বিনিময়ে তিনি কোনো টাকা চান না। কে এই ব্যক্তি? তিনি ক্লাউস ফুক্স, জার্মানিতে জন্মানো এক প্রতিভাবান পদার্থবিদ। ছোটবেলায় ফুক্স ছিলেন নাৎসি বিরোধী, তাই জার্মানি থেকে পালিয়ে তাকে চলে আসতে হয় ইংল্যান্ডে। পরে ব্রিটিশ সরকার তাকে বিজ্ঞান গবেষণার কাজে লাগায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফুক্স যোগ দেন আমেরিকার ম্যানহাটন প্রজেক্টে। তিনি ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম নিয়ে কাজ করতেন, অর্থাৎ বোমার একেবারে মূল রহস্য তার হাতে ছিল। বলা হয় অঙ্কে বিস্ময়কর মাথা ছিল তার। রাজনৈতিকভাবে হিটলার বিরোধী হলেও অত্যন্ত গোপনে ফুক্স কমিউনিস্ট মতাদর্শে আকৃষ্ট হন। তিনি বিশ্বাস করতেন আমেরিকা বা কোনো একটি দেশ যদি একা পরমাণু বোমার মালিক হয় তবে পৃথিবী মহা বিপদে পড়বে। তার মতে রাশিয়ার কাছেও এই প্রযুক্তি থাকা উচিত। আর এই আদর্শকে ভিত্তি করেই ফুক্স শুরু করেন বিশ্বের ইতিহাস বদলে দেওয়ার সবচেয়ে বড় গুপ্তচর বৃত্তি, এবং একেবারে বিনামূল্যে। কি কৌশলে তিনি এই কাজ করতেন, এবার আসবো সেই প্রসঙ্গে। গুপ্তচর বৃত্তির কৌশল। ফুক্স গোপনে রাশিয়ার গুপ্তচর সংস্থাকে তথ্য সরবরাহ করতে শুরু করলেন। প্রতিবার গুরুত্বপূর্ণ মিটিংয়ের খুঁটিনাটি জটিল বৈজ্ঞানিক তথ্য তিনি নিজের স্মৃতিতে ধরে রাখতেন। ভাবতে পারেন কি অসাধারণ প্রতিভা থাকলে এই কাজটি করা যায়। আর এর মধ্যে অনেক বিষয় থাকতো যা তার নিজের সাবজেক্টের মধ্যেই পড়ে না। অন্য বিজ্ঞানীরা যা বের করেছেন। সারাদিন অফিসে থাকার পর রাতে বাড়ি ফিরে তিনি স্মৃতির উপর ভরসা করে তা লিখে ফেলতেন। তারপর সেই নথি পৌঁছে যেত লন্ডনে বা নিউ ইয়র্কে থাকা সোভিয়েত এজেন্টদের হাতে। ভাবুন, একদিকে হাজার গোয়েন্দা সৈন্য পাহারা দিচ্ছে লস আলামোসের দুর্গ, অথচ এর ভেতরে বসে থাকা এক বিজ্ঞানী একটু একটু করে আমেরিকার গোপন ভান্ডার ফাঁস করে দিচ্ছেন। তাকে ধরা অসম্ভব, কারণ তিনি গোয়েন্দা এবং সেনাকে ঘোল খাওয়াচ্ছেন শুধু তার প্রতিভাকে হাতিয়ার করে। শুধু ফুক্সই নয়, আরো গুপ্তচর। ফুক্স এই বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় নাম হলেও তিনি একা ছিলেন না। আরো অনেকেই রাশিয়াকে এই কাজে সাহায্য করেছিলেন, যেমন রোজেনবার্গ দম্পতি। এদের নাম জুলিয়াস এবং এথেল রোজেনবার্গ। তারাও এই প্রজেক্টের বেশ কিছু তথ্য রাশিয়ার হাতে তুলে দিচ্ছিলেন। তবে তারা ছিলেন এই প্রকল্পের সাধারণ কর্মী। তাদের কাছ থেকে বাস্তব কারখানার গুরুত্বপূর্ণ তথ্যও পেয়ে যায় রাশিয়া। ফল সোভিয়েত বিস্ফোরণ। আমেরিকা ভেবেছিল অন্তত 10-15 বছর অন্য কোনো দেশ পরমাণু বোমা বানাতে পারবে না, আর এই সময়টিতে তারাই রাজত্ব করবে বিশ্বের উপর। কিন্তু 1949 সালের 29 আগস্ট
কাজাখস্তানের মরুভূমিতে আকাশ কাঁপিয়ে দিল সোভিয়েত ইউনিয়নের প্রথম পরমাণু পরীক্ষা। আমেরিকা হতভম্ব হয়ে গেল। মাত্র 4 বছরের মধ্যে কি করে রাশিয়া এত জটিল প্রযুক্তি তৈরি করে ফেলল? উত্তর একটাই, ফুকসের জন্যই এটা সম্ভব হয়েছিল। এবার আসবো এই কাহিনীর সমাপ্তি পর্বে। কি করে ধরা পড়লেন ফুকস? বিশ্বাসঘাতকের মুখোশ খোলা, ভেনোনা প্রজেক্ট। রাশিয়ার পরমাণু বিস্ফোরণের পরেই আমেরিকা বুঝতে পারে তাদের তথ্য চুরি হয়ে গেছে। শুরু হয় তদন্ত। 1950 সালে ব্রিটিশ গোয়েন্দারা ফুকসকে গ্রেপ্তার করে। কি করে তিনি ধরা পড়লেন সেটাও চাঞ্চল্যকর ইতিহাস। এবার আসবো সেই ঘটনায়। রাশিয়ার গুপ্তচর সংস্থার গোপন টেলিগ্রামের কোড ভাঙতে গিয়ে বা ডিকোড করতে গিয়ে ব্রিটিশ গোয়েন্দারা খুঁজে পান এক রহস্যময় এজেন্টের ছদ্মনাম। তা হলো রেস্ট, REST। কে এই রেস্ট? তোলপাড় শুরু হয়ে যায়। ফুকসের রাজনৈতিক অতীত এবং কমিউনিজমের বিশ্বাস থেকে শুরু হয় তার উপর সন্দেহ। 1950 সালে লন্ডনে ফুকসকে ডেকে পাঠায় ব্রিটিশ ইন্টেলিজেন্স MI5। গুপ্তচর বৃত্তির দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে লন্ডনের আদালত তাকে 14 বছরের কারাদণ্ড দেয়। তখনকার আইনে এটাই সর্বোচ্চ সাজা ছিল। 9 বছর জেলে কাটান ফুকস। জেলখানাতেও তিনি শান্তভাবে অঙ্ক এবং বিজ্ঞান নিয়েই পড়াশোনা করতেন। জেল থেকে ছাড়া পেয়ে তিনি চলে যান তৎকালীন পূর্ব জার্মানিতে। সেখানে তখন সোভিয়েত রাশিয়া প্রভাবশালী ছিল। পূর্ব জার্মানিতে তিনি বিশিষ্ট বিজ্ঞানী হিসেবে মানুষের ভালোবাসা পান। সেখানের পরমাণু গবেষণা কেন্দ্রের ডেপুটি ডিরেক্টরও করা হয় তাকে। 1966 সালে ইস্ট জার্মানি একাডেমি অফ সায়েন্সের সদস্য নির্বাচিত হন তিনি। 1988 সালে মারা যান এই প্রতিভাধর বিজ্ঞানী। বিশ্বের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। ফুকসের বিশ্বাসঘাতকতা একদিনের ঘটনা ছিল না। বছরের পর বছর তিনি আমেরিকার অজান্তে বিশ্বের সবচেয়ে গোপন ফর্মুলা একে একে তুলে দিয়েছেন শত্রুর হাতে। ফলে আমেরিকার পারমাণবিক শক্তির একচেটিয়া ক্ষমতা শেষ হয়ে যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন যদি ফুকস তথ্য না দিতেন তবে আমেরিকা হয়তো সোভিয়েত ইউনিয়নকে পুরোপুরি দমন করে ফেলত। অর্থাৎ ফুকসের বিশ্বাসঘাতকতা বিশ্ব রাজনীতির সমীকরণটাই বদলে দিয়েছিল। যেহেতু দুই শক্তিশালী দেশই সমান ক্ষমতার মালিক হলো, তাই শুরু হলো ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার, যেখানে পরমাণু যুদ্ধের ভয়ই ভারসাম্য তৈরি করে দেয়। বিশ্ব বেঁচে গেল তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে। এবার আপনি বলবেন ফুকস মহান নায়ক না ঘৃণ্য বিশ্বাসঘাতক? ভিডিওটি ভালো লাগলে এরকম আরো ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।